আমাদের তো সবই শেষ হয়ে গেছে, তারপরও এই শেষ থেকে আমরা জ্বলে উঠবো আমি আশা করি। এবং আমাদের মনে হয় যে এখন আসলে অহিংস নীতি, যেটা গান্ধীজির যে বাণী, সেই বাণীতে আমাদের মনে হয় থাকলে আর হবে না। আমাদের মনে হয় সহিংসতার দিকেই যেতে হবে, কারণ ওরা খুব করে চাচ্ছে আমরা যেন সহিংস একটা আন্দোলনে যাই। ওদের এত কেন অ্যালার্জি, ওদের এত কেন চুলকাচ্ছে আমি জানি না। ওরা খুব করে চাচ্ছে যে একটা ম্যাসাকার হোক এই দেশে, একটা আবার ব্লাড শেডিং হোক। ওরা তো ব্লাড নিয়েই রাজনীতি করে, মৃত্যুর হিসাব নিয়ে রাজনীতি করে, লাশের সংখ্যা নিয়ে রাজনীতি করে। সেই জায়গাটা থেকে মনে হচ্ছে ওরা আবার লাশ কিছু স্তূপ করতে যাচ্ছে, আরেকটা ধ্বংসস্তূপ বানাতে যাচ্ছে দেশটাকে। ওরা খুব করে মানে পেট্রোল দিচ্ছে এটাতে যে তোমরা আসো। বঙ্গবন্ধুর ভাষা মানে বাড়ি ভেঙে ফেলবে, বাংলাদেশের জন্মের ইতিহাস ঘুরিয়ে দিতে চাবে, এরা কারা? এদেরকে তো আমরা চিনি, আপনিও চেনেন, আমিও চিনি, আমরা সবাই চিনি। কিন্তু আমরা মনে হয় সংগঠিত হতে পারছি না। আমরা অনেক লোক, কিন্তু আমাদের সংগঠনটা মনে হচ্ছে যে কোথায় যেন মানে স্তব্ধ হয়ে আছি। আমরা চুপচাপ বসে আছি। আমাদের আসলে চুপচাপ বসে থাকার সময় নাই বাড়ি ভাই, আমাদের কিছু একটা করতে হবে। ওরা তো 5 আগস্টের আগেও একটা ঘোষণা দিছিল যে 5 আগস্ট না হলে আর একটা সশস্ত্র বিপ্লব করবে। ওরা তো বিপ্লবের জন্য, সশস্ত্র বিপ্লবের জন্য, ওদের সো কল বিপ্লবের জন্য ওরা রেডি, এবং এইটার জন্য ওরা খুব উস্কাচ্ছে আমাদেরকে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ওদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আমাদের তো আসলে হারানোর কিছু না, আমরা সব হারিয়েছি। এই হারানো থেকে আমরা আবার জেগে উঠবো। 5 আগস্ট বাসাটায় আগুন যখন দিল, কালকে দেখছিলাম ওই বাসাটার আশেপাশে যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু পুড়ে গেছিল। তো কালকে দেখলাম গাছগুলো কিন্তু সবুজ। তো বিবর্ণ হতে হতে আবার সবুজ হয়েছে গাছগুলো, আপন নিয়মে, প্রকৃতির নিয়মে। প্রকৃতি তো খুব হিসাব করে চলে। প্রকৃতি আবার আমাদেরকে এই হিসাবটাও প্রকৃতি নিবে প্রকৃতির মতো করে। শুভ, আপনি যে প্রতিজ্ঞার কথা বললেন, 5 আগস্টে অনেক মানুষ ছিল তাদের সাথে। 5 আগস্টে ঢাকার রাস্তায় অনেক মানুষ ছিল। 5 আগস্টের কয়েক ঘন্টার মধ্যে, বিকেলের কয়েক ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের বঙ্গবন্ধু সহ প্রতিকৃতি ধ্বংস করা হয়েছে। এবারে 5 আগস্টের জন্য মানুষ প্রস্তুত ছিল না, হতভম্ব ছিল মানুষ। এবারে কিন্তু তারা ঘোষণা দিয়েই কাজটা করেছে। সময় ছিল, কয়টার সময় তারা যাবে সেটা ছিল, সব উল্লেখ করা ছিল। তা আপনি প্রতিক্রিয়া দেখানোর কথা বলছেন, ভবিষ্যতে দেখাবেন, ধ্বংস হয়ে যাওয়ার পরে দেখাবেন, কিন্তু যারা ঘোষণা দিল তখন তো প্রতিপক্ষ তারা পায়নি। এটা কেন হয়েছে? এটাও আমাদের একটা ব্যর্থতা ভাই। 5 আগস্ট, সত্যি 5 আগস্ট যেটা হয়েছে, দেশের অনেক মানুষ ওই সরকারের প্রতি, ওই রেজিমের প্রতি অনেক ক্ষোভ ছিল, অনেক ঘৃণা ছিল। কিন্তু 5 আগস্টের পরে এই ঘৃণা এবং এই ক্ষোভটা প্রশমিত হয়ে গেছে অনেকটাই। মানুষের ক্ষোভ কিন্তু এই সরকারের উপরে। তো 6 মাসে আমরা একটা সংগঠনকে দাঁড়া করাতে পারলাম না, এই ব্যর্থতা তো ভাই আমাদের। একদম এক্স্যাক্টলি আপনি বলছেন, ওরা দিন তারিখ ধরে ওই ফ্রান্স থেকে পিনাকি স্ট্যাটাস দিয়ে দিয়ে মানুষকে জড়ো করছে, আর আমরা কিছুই করতে পারছি না। আমাদের তো 6 মাসে আমরা তো গুছিয়ে নিতে পারতাম, আমরা পারিনি কেন? সেই আত্মসমালোচনাটা তো আমাদের করার সময় আসছে ভাই। আমরা কেন পারিনি? এই প্রশ্নটার উত্তর তো আমার জায়গা থেকে আমি যতটুকু দিতে পারবো, আপনি তো অনেককে চেনেন, জানেন, তাদের কাছে এই প্রশ্নটা আমার, যে আমরা 6 মাসে কেন সংগঠিত হইতে পারলাম না। আপনি এক্স্যাক্টলি বলছেন, ওরা একদম সময় দিয়ে বলছে রাত 8টায় ওরা 32 নম্বরের দিকে ওরা যাত্রা শুরু করবে ভাঙার জন্য। আমরা তো কেউ ওখানে দাঁড়াতে পারলাম না, আমরা তো কেউ ওখানে থাকলাম না। আমরা তো সবাই যার যার নিজস্ব অবস্থান থেকে একটা খুব নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে দেখলাম জিনিসগুলো। ওদের যে বুনো উল্লাস, বুনো চিৎকার, এগুলো আমরা সব উপভোগ করলাম মনে হলো। এখন আমরা তো হতবিহ্বল। এখন হতবিহ্বল থেকে তো আমাদের তো সামনে আগাতে হবে। তো আমরা আগানোর রাস্তাটা চাই ভাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই। আমার মনে হয় যে সবাই ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় চলে আসছে। কেউ আর বাসায় বসে থাকার আর সময় আমার মনে হয় না আমাদের হাতে আছে। আমাদের এখন জাস্ট পাল্টা দেওয়ার সময়। আমরা যদি পাল্টা দিতে পারি তাহলে আমরা থাকবো, আর যদি পাল্টা দিতে না পারি তাহলে আমরা থাকবো না, আমরা শেষ হয়ে যাব। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বয়স আপনি দেখেছেন, তাদের বক্তব্যগুলো শুনেছেন, তাদের আক্রোশটা, তারা বলছিল এই বাড়িতে থেকেই নাকি বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র হয়েছে। আসলে তারা ইতিহাস সম্পর্কে জানে না, বা আমরা জানাতে পারিনি তাদেরকে। এর জন্য তারা বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে এই বাড়ি থেকে ষড়যন্ত্র হয়েছে। একটা অনলাইনে দেখলাম, অনলাইন ভিডিও ক্লিপে একটা অবাঙালি ছেলে, বিহারি
মোহাম্মদপুর দিকে হবে, অবাঙালি ছেলে বলছিল এই বাড়িতে গাদ্দার শেখ মুজিব থাকতো, এই বাড়িতে গাদ্দার শেখ হাসিনা থাকতো, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে। গাদ্দার শব্দটা পাকিস্তানিরা বাংলাদেশে ব্যবহার করে, বঙ্গবন্ধু সম্পর্কে ব্যবহার করে, তারা সবসময় বলার চেষ্টা করে পাকিস্তানিরা যে বঙ্গবন্ধু তাদের সাথে গাদ্দারি করেছে, এটা বলার চেষ্টা করে। পাকিস্তানি থেকে টুইট এসেছে এই ঘটনার পরে যে যে বাড়িতে বসে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হয়েছিল সেই বাড়িটা বাংলাদেশের ছাত্ররা গুড়িয়ে দিয়েছে। সংযোগগুলো দেখেন। হ্যাঁ, সংযোগগুলো অবশ্যই দেখি ভাই। ওদের টুইটার বা এক্স অ্যাকাউন্টে ওই ডিফেন্স অফ পাকিস্তান এইটার একটা ভেরিফাইড পেজ, মানে পেজ থেকে এই টুইটটা করা হয়েছে যে বঙ্গবন্ধুকে ওরা বিশ্বাসঘাতক বলছে, এবং এটা ওরা পুরোপুরি ডেমোরালাইজ করে দিয়েছে যে বঙ্গবন্ধুর লাস্ট যে ঠিকানাটা সেটাকেও ডেমোরালাইজ করে দিয়েছে। এটা অবশ্যই ভাই সংযুক্ত। এই কাজ রেজিমের উপরে ক্ষোভ থাকতে পারে, রেজিমের উপরে ঘৃণা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর উপরে ঘৃণা, বঙ্গবন্ধুর উপর ক্ষোভ কোনো বাংলাদেশির থাকতে পারে না ভাই, কোনো বাঙালির থাকতে পারে না, এই তল্লাটে বসবাসকারী কোনো লোকের থাকতে পারে না যদি সে স্বাধীনতা চায়। একমাত্র বঙ্গবন্ধুর প্রতি ক্ষোভ থাকবে তারই যারা এই দেশের স্বাধীনতাটা ভুলণ্ঠিত করতে চায়, এই স্বাধীনতাকেই প্রশ্ন করতে চায়। এইটার সংযোগ তো অবশ্যই আছে ভাই। এবং এটা যে মেটিকুলাস ডিজাইন, যেটা এই কথাটা খুব প্রচলিত, আমাদের এখন যে প্রধান উপদেষ্টা উনি এটা আমেরিকায় গিয়ে এই শব্দটা উচ্চারণ করছিলেন, আমার তো মনে হয় সেই শব্দেরই এইটা চলছে। শুধু কালকে 32 নাম্বার ভাঙা হয় নাই ভাই, সারা বাংলাদেশের মুরাল, বঙ্গবন্ধুর যে অক্ষত মুরাল গুলো যে দুই একটা ছিল ওগুলাও কালকে পুরাপুরি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যশোরে তো নারকীয় কাণ্ড হয়েছে। যশোরে একটা জঙ্গি আছে, সে জঙ্গি ফেসবুক থেকে কিছুক্ষণ পরপর লাইভ করতেছে এবং বলতেছে এটা আমাদের প্রথম অ্যাটাক, দ্বিতীয় অ্যাটাক, তৃতীয় অ্যাটাক, এইভাবে করতে করতে সে সপ্তম না অষ্টম অ্যাটাক পর্যন্ত আমি যতটুকু দেখলাম। মনিহার হলে গিয়ে অত্যাচার করেছে, যশোর রেল স্টেশনে অত্যাচার করছে, যশোর দুর্নীতি দমন কমিশনে বঙ্গবন্ধুর একটা মুরাল ছিল সেইটা ভাঙছে, তারপরে ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমির হোসেন আমুর বাড়ি পুড়িয়ে দিয়েছে, হানিফের বাড়ি ভেঙে ফেলছে, তারপর শেরনিয়াবাতের বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে, সুনামগঞ্জে, সিলেটে সাবিপ্রবিতে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলছে। তো এরকম তো ভাই বিক্ষিপ্ত জায়গায় অনেক কিছু হয়েছে। সারা রাতে আমরা হয়তো সব নিউজ আমিও পাইনি, হয়তো বা সারা দিনের মধ্যে এই নিউজগুলো পাবো। আমার এখন চিন্তা যে হয়তো ওদের নেক্সট স্টেপ বাংলাদেশে, আমরা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তাদের হয়তো বা এখন ক্যাটাগোরালাইজড নেতা যাদের, তাদেরকে আস্তে আস্তে অ্যাটাক করবে আমার চিন্তা ভাবনা আর কি। হয়তো বা 2-4 দিনের মধ্যে এরকম এলাকা ভিত্তিক যে 5 আগস্ট যে নারকীয় কাণ্ড হয়েছে, 5, 6, 7 আগস্ট বিভিন্ন এলাকা জুড়ে, সেই অত্যাচারটা আবার ওরা শুরু করতে যাচ্ছে আমার মনে হচ্ছে আর কি। তা আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় দল, দুটো বড় দল, বা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে সব অর্জন, সেই আওয়ামী লীগ এই যারা গুটি কয়েক মানুষ, যাদের ভোট নেই, যারা সামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটা দল গঠনের চেষ্টা করছে, দল গঠন যে কত সহজ জিনিস না তারা বিভিন্নভাবে বুঝতে পারছে। যে প্রতিষ্ঠিত একটা দল, তৃণমূলের একটা দল, কেন তাদের কাছে পরাস্ত হচ্ছে বারবার? আমাদের ভাই নৈতিক পরাজয় হয়েছে, এটা সত্য। পরাজয় বারবার হচ্ছে সেটা আমি বিশ্বাস করি না। ভোট হলে হয়তো এটার উত্তর আমিও পাবো, আপনিও পাবেন, কিন্তু আমাদের পরাজয়টা হয়েছে ভাই নৈতিক পরাজয়। নৈতিক পরাজয়ের কারণে আমাদেরকে এখন মনে হচ্ছে যে আমরা হেরে গেছি বা হেরে বসে আছি। তা সত্যি আমরা হেরে গেছি, হেরে বসে আছি, কিন্তু ভাই আমরা হারবো না। বাংলাদেশে ওদের ভোট কত পার্সেন্ট এটা আমরা সবাই জানি, সবাই জানি ওদের ভোট কত পার্সেন্ট। ভোট, এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান তো বলেই দিয়েছেন, উনি তো বলেই দিয়েছেন যে যদি 20টা আসন ওরা পায় তবুও উনি বলবেন এটা ওদের সবচেয়ে ভালো রেজাল্ট। তা আমার মনে হয় না যে ওদের 20টা আসন আছে ভাই। ভোটের রাজনীতির কথাই চলে গেলাম। তো এখন আমাদের আইডিওলজিক্যাল ফাইটটা তো আমরা করিনি। আওয়ামী লীগ 16 বছরে আইডিওলজিক্যাল ফাইটটা করেনি, এটা শুনতে তিতা লাগলেও এটাই সত্য। 16 বছরে ওরাই জল, বায়ু, পানি, অক্সিজেন সব পেয়ে ওরা মোটা তাজা হয়েছে, আর আমরা এই 16 বছরে ক্ষয়িষ্ণু হয়েছি।